প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভৌতিক অনুভূতির আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই ট্রেন নিয়ে অনেক ভৌতিক ঘটনা শুনেছেন, কিন্তু আজকে যে ঘটনাটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা। ঘটনার সময়কাল 1911 সাল। ঘটনাটি ঘটে ইতালিতে। এই ইতালির জ্যানিটি নামক একটি কোম্পানি ঘোষণা করলো যে তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করবেন, যেটার প্রথম ভ্রমণ যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। তখনকার সময়ে ট্রেনটির কাজ, সরঞ্জাম এবং খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলা যায়। এর ফলে কি হয়, অনেকেই প্রথম সফরে যাওয়ার জন্য তাদের কাছে দরখাস্ত করেন। অবশেষে সফরের দিনক্ষণ ঠিক করা হয়। ভ্রমণের দিন দেখা যায় গাড়ির চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ওই ট্রেনে যাত্রা করেন। গ্রীষ্মের সকাল। মোট 106 জন যাত্রী নিয়ে সেই ট্রেনটি তার যাত্রা শুরু করে। সবকিছু ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক। যাত্রীরা খুবই খুশি। সকলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত খুব সুন্দরভাবে তাদের এই জার্নিটা উপভোগ করছিল। ঠিক এমন সময় ট্রেনটি এসে পৌঁছায় লাম্বার্ডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়টির পেটের ভেতর দিয়ে একটি অন্ধকার টানেল আছে। এই টানেল পার হলেই ট্রেনটি পৌঁছাবে তার গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সাথে আসলে কি ঘটতে চলছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর। ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর কখনোই বেরোয়নি। সেই যে ট্রেনটি টানেলে ঢোকে, তারপর তার আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। অনেক মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে। কেউ কেউ আবার সেই টানেল বা গুহার দিকে ঢুকতেও দেখেছে, কিন্তু অদ্ভুতভাবে ওই ট্রেনকে আর কেউই বেরোতে দেখেনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো। অত বড় ট্রেন, অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। অবশেষে খোঁজ মিলল ওই ট্রেনেরই 2 জন যাত্রীর। ওই যাত্রী 2 জনই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। দুজনেই কোনো কথা বলতে চায় না।
অনেক জিজ্ঞাসাবাদের পর দুজন মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা গল্পের চেয়েও বিস্ময়কর। তারা বলল, ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ফেলে। সেই অদ্ভুত কুয়াশায় ওই ট্রেনের প্রায় সকল যাত্রীরই দম বন্ধ হয়ে আসে। সকলেই ছটফট করতে থাকে। তাছাড়া ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে এই দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে বের হয়। এরপর অদ্ভুতভাবে ওই যাত্রী দুজনের সামনেই ওই ট্রেনটি মিলিয়ে যায়। টানেলের ভেতরে ওই ঘন কুয়াশার ভেতরে ট্রেনটি মিলিয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে পড়ে না। এই ট্রেনটি হঠাৎ যে উধাও হয়ে যায় এই বিষয়টা নিয়ে তখনকার সময় খুব সাড়া পড়ে যায়। অনেক নিউজ পেপারে এটা নিয়ে অনেক বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে, যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। একসময় এই ট্রেনের কথা প্রায় সকলেই ভুলে যায়। ঠিক তখনই আরও একবার চর্চায় উঠে আসে এই অদ্ভুত ট্রেনটি। অদ্ভুতভাবে এবার আরও চমকপ্রদ কাহিনী নিয়ে বিষয়টা মানুষের সামনে আসে। সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিল তাদের মধ্যেই এক যাত্রীর এক আত্মীয় এই কেসটা নিয়ে অনেক রিসার্চ করেন। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে একটা আচমকা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেন মেক্সিকোতে নাকি আচমকাই 104 জন যাত্রী উপস্থিত হয়েছিল এবং ওই যাত্রীদের দাবি ছিল তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। কিন্তু অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় ওই হারিয়ে যাওয়া ট্রেনটির সঙ্গে। কিন্তু এখানে সবচেয়ে বিস্ময়কর যে ঘটনা সেটা হলো এই রেকর্ডটি 1845 সালের এবং ওই যে ট্রেনটি ছেড়েছিল সেটা 1911 সালে। তাহলে সেই ট্রেন কিভাবে যাত্রীদের নিয়ে 1845 সালে পৌঁছালো? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরও কিছু বিস্ময়কর তথ্য সামনে চলে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক মেন্টাল হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যি। সেই 104 জনের মধ্যেই প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা শুধু একটাই দাবি করত যে তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে। কিন্তু এখানে অদ্ভুত আরেকটা বিষয় মানুষজন লক্ষ্য করেন, সেটা হলো ইতালি থেকে মেক্সিকো যাওয়ার কোনো সড়ক পথ নেই, চারদিকে সমুদ্র ঘেরা। তাহলে তারা কিভাবে ট্রেনে করে মেক্সিকোতে পৌঁছালো? প্রিয় লিসেনার্স, আমাদের দেশেও ট্রেন লাইন নিয়ে বা ট্রেন স্টেশন অথবা পুরনো কোনো ট্রেন নিয়ে অনেক ভয়াবহ ঘটনা প্রচলিত আছে। আপনারা অনেকেই এর আগে এমন অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আজকের এই যে ঘটনাটি আপনারা শুনলেন এই ঘটনাটা সম্পূর্ণ অদ্ভুত ধরনের একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ট্রেন রিলেটেড ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে
পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের একজন ভাই। এই ঘটনাটি একজন সিএনজি চালকের সাথে ঘটেছিল। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। বাবুল পেশায় একজন সিএনজি চালক। তার নিজেরই সিএনজি আছে এবং সে মোটামুটি ভালোই ইনকাম করে। বাবুলের ঘরে তার মা, স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে আছে। এই নিয়ে বাবুলের সংসার বেশ সুখেরই ছিল, কিন্তু তার এই সুখ বেশি দিন টিকল না। প্রতিদিনের মতো একদিন বাবুল সিএনজি চালাচ্ছিল। সন্ধ্যাবেলায় তার শরীরটা একটু খারাপ লাগে, তাই সে কি করে দ্রুত বাসায় ফিরতে থাকে এবং পথের মধ্যে অনেক যাত্রী সিএনজি থামাতে বললেও সে আর ভাড়া নেয়নি। এমন সময় হঠাৎ বাবুল খেয়াল করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে কিছু একটা শুয়ে আছে। বাবুলের সিএনজি ওই জিনিসটার কাছাকাছি যেতেই বাবুল দেখতে পায় রাস্তার মাঝে আড়াআড়িভাবে শুয়ে আছে একটা লাশ। সে লাশের পাশে দুজন লোককেও দেখতে পায়। ওই লোকজন ইশারা করে বাবুলের সিএনজিটি থামায়। তখন বাবুল কিছুটা রেগে যায় এবং তিনি বলেন, আপনারা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আর এভাবে কেউ রাস্তার মাঝখানে লাশ রাখে নাকি? তখন লাশের সাথে থাকা লোকজন বলে, রাস্তার মাঝখানে লাশটা না রাখলে হয়তো আপনিও থামাতেন না, কারণ অনেক গাড়িকেই আমরা ইশারা করেছিলাম, কিন্তু তারা কেউই লাশ বহন করতে রাজি হচ্ছিল না। তখন ওই লোকগুলো বাবুলকে বলে, ভাই, আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের এই লাশটা একটু আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, তাহলে খুব উপকার হবে আমাদের। তখন বাবুল বলে, আমি পারবো না, আমি আজ খুব অসুস্থ, আপনারা অন্য কোনো গাড়ি দেখুন। তখন লাশের সাথে লোকজন বলে, ভাই, দয়া করে লাশটা পৌঁছে দেন, আমাদের খুব উপকার হবে। এই বলে তারা খুব অনুনয় বিনয় করে এবং তারা এও বলে, যত টাকা লাগে আমরা দেব, তবুও আমাদের লাশটা আপনি পৌঁছে দেন। তখন বাবুল টাকার কথা ভেবে একটু চিন্তা করলো এবং ভাবলো যে কতটুকু সময় বা লাগবে, যাই লাশটা দিয়ে আসি। বাবুল বলে, লাশের সাথে কি আপনারাও যাবেন? ওই লোকজন বলল যে না, আমরা অন্য গাড়িতে আসছি, আপনি লাশটা নিয়ে সামনে এগোতে থাকুন। তখন তারা লাশটাকে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে বাবুলের নতুন সিএনজিতে তুলে দেয় এবং ওই লাশটাকে সিএনজির সাথে খুব ভালোভাবে তারা বেঁধে দেয়। লাশটি বাঁধার পর বাবুল সিএনজি চালাতে থাকে। সেদিন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এমন একটা অবস্থা। বাবুল দ্রুত গতিতে তার গাড়ি চালায়। লাশ নিয়ে গাড়ি চালানো, ওটাই ছিল তার প্রথম দিন। যখন বাবুল গাড়ি চালাচ্ছিল তখন তার মনে লাশ নিয়ে নানা ধরনের শোনা ঘটনা মনে পড়তে থাকে। নানান জনের কাছে লাশ নিয়ে নানান কথা সে শুনেছে। একজনের কাছে শুনেছিল এক লোকের গাড়িতে থাকা লাশ নাকি এক সময় উঠে বসে পড়ে এবং গাড়ির সবাইকে নাকি খেয়ে ফেলেছিল। আবার কারো কাছে সে শুনেছে লাশ রেখে গাড়ির চালক হোটেলে খাবার খেতে গেছিল, পরে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে লাশ নেই। এইসব কথা বিশ্বাস না করলেও সেদিন কেমন জানি বাবুলের বারবার এইসব কথাই মনে পড়ছিল। তখন বাবুল সাহস সঞ্চয় করে খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। এর কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়। বাবুল লাশ নিয়ে ওই বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে চলতে থাকে। এমন সময় হঠাৎই সে গাড়িতে প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করে। বাবুল সাথে সাথে তার গাড়িটি থামায়। গাড়িটি থামিয়ে দেখে ওই লাশটি গাড়িতে নেই। সে লাশটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাশটি আর পাওয়া যায় না। তখন সে খুবই ভয় পেয়ে যায়। যখনই গাড়িতে ঝাঁকি অনুভব করেছে সাথে সাথেই তিনি গাড়ি থামিয়েছিলেন।
তারপরেও লাশটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লাশটি খোঁজার জন্য বাবুল কি করে, তার গাড়িটি ঘুরিয়ে রাস্তার পিছনের দিকে যেতে থাকে। তিনি এই চিন্তা করছিলেন, যখন গাড়িটা ঝাঁকি খেয়েছে লাশটা হয়তো রাস্তায় পড়ে গিয়ে থাকবে। এরকম ভাবতে ভাবতে সে কিছুটা দূর অগ্রসর হয়। তারপর বাবুল দেখতে পায় ওই লাশটি রাস্তার মাঝখানে পড়ে আছে। বাবুল তার গাড়ি থামায়, লাশটি গাড়িতে ওঠানোর চেষ্টা করে, কিন্তু লাশটি গাড়িতে তিনি একা ওঠাতে পারেন না, কারণ লাশটি তখন এতটাই ভারী ছিল যে সে একা গাড়িতে ওটা কোনোভাবেই তুলতে পারছিলেন না। তিনি বারবার গাড়িতে লাশটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। যখন অনেক চেষ্টা করেও তিনি লাশটি গাড়িতে তুলতে পারেননি, তখন রাস্তার এক পাশে তিনি দাঁড়িয়ে থাকেন। অন্য কোনো গাড়ি আসার জন্য তিনি অপেক্ষা করেন, কারণ অন্য গাড়ি দেখলে তিনি তাদের কাছে সাহায্য চাইবেন। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ির দেখা তিনি পাননি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাস্তায় প্রতিদিনই কিন্তু অনেক গাড়ি চলাচল করে। সেদিন কেন জানি তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। তিনি মনে মনে একটু ভয় পাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না পেয়ে সে শেষবারের মতো লাশটি গাড়িতে তোলার চেষ্টা করেন, কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি। ওই লাশটি এতটাই ভারী ছিল যে তার পক্ষে এটা গাড়িতে তোলা সম্ভব না। বাবুল তখন ভাবতে থাকে যে থাক, লাশটি যেহেতু গাড়িতে তোলা যাচ্ছে না, তাহলে আর কি করার আছে। এক কাজ করি, লাশটি এখানে রেখেই আমি বাড়ি চলে যাই। এইসব ভাবতে ভাবতে সে যখন গাড়ির কাছে যেতে থাকে, ঠিক তখনই তার কাছে মনে হয় কি যেন তাকে পিছন থেকে টেনে ধরেছে। বাবুল এতটাই ভয় পায় যে পিছনে ফিরে সে তাকাতে সাহস পাচ্ছিল না। সে খুব চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু না, সে কিছুতেই গাড়িতে উঠতে পারছিল না। কিছু একটা পেছন দিক থেকে তাকে টেনে ধরে রেখেছে। বাবুল প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করে। অবশেষে না পেরে সে পেছনে তাকায় এবং পেছনে তাকিয়ে সে ভয়াবহ এক দৃশ্য দেখে। বাবুল দেখে লাশটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। ওই লাশটি সাদা কাপড় দিয়ে বাঁধা। সাদা কাপড়ের ওপর দিয়ে লাশটি থেকে রক্ত ঝরে পড়ছে এবং লাশটা একটা হাত দিয়ে বাবুলের শরীর টেনে ধরেছে। বাবুল বুঝতে পারেন না যে লাশটা কিভাবে জীবিত হয়ে গেল। তিনি এতটাই ভয় পায় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। খুব জোরে সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার চিৎকারের আওয়াজ শোনে না। এক পর্যায়ে ওই লাশটি তার সাথে কথা বলে। লাশটি বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতেই তোর মৃত্যু। তখন বাবুল গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু না, কোন এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। সে কিছুতেই নড়তে পারছে না। তখন বাবুল সেই লাশটিকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমাকে যেতে দিন। তখন ওই লাশটি বলে, তোকে যেতে আমি দেব, তবে জীবিত না, তুই লাশ হয়ে বাড়ি ফিরবি। তখন বাবুল জিজ্ঞেস করে যে কেন আমার সাথে এমন করছেন, আপনি কে, আর আপনি মারা গেলেন কিভাবে? তখনও মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তখন লাশটি বলে, প্রায় 2 বছর পূর্বে আমি একদিন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই তুই গাড়ি নিয়ে হাজির। আমি তোর গাড়িতে চড়ে বসেছিলাম। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম। তোকে বলেছিলাম কাছের কোনো একটা হাসপাতালে নামিয়ে দিতে, যত টাকা লাগে তোকে দেব। এর মধ্যে কিছুক্ষণ পর আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ গাড়ি চলার পর তুই গাড়ি থামিয়ে আমার কাছে এসে আমাকে মৃত মনে করেছিলি। তখন তুই আমাকে গাড়ি থেকে টেনে রাস্তার পাশে একটা ঝোপের পাশে ফেলে গিয়েছিলি। আমার সাথে একটা ব্রিফকেস ছিল, সেটার মধ্যে অনেক টাকাও ছিল।
তুই আমাকে ফেলে দিয়ে সেই টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে গিয়েছিলি। আমাকে তুই মৃত ভেবেছিলি, কিন্তু না, আমি তখনও জীবিত ছিলাম। তুই চাইলেই আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতি। সময় মতো চিকিৎসা করালে আমি বেঁচে থাকতাম। আমি রাস্তার পাশে কিছুক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকার পর একসময় সেখানেই মারা যাই। কেউ আমাকে দাফন করেনি, আমার কবরও হয়নি। শিয়াল কুকুর এসে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। ওই দিন আমার এই অবস্থা হতো না যদি তুই আমাকে ওইভাবে ফেলে না রাখতি। তখন বাবুল লাশটির মুখে এই সব কথা শুনছিল। বাবুল বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হাসপাতালে নিলে হয়তো আমার বিপদ হতে পারে, তাই বাধ্য হয়ে আপনাকে মৃত ভেবে আমি রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। আমাকে মাফ করে দিন। তখন লাশটি আরও বলে, তোর জন্য আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আজ আমার পরিবার এখন অবধি আমার অপেক্ষায় আছে। তারা এটাও জানে না যে আমি মারা গেছি। তাদের অপেক্ষা তো কখনো শেষ হবে না। এটা শুনে বাবুল তার কাছে অনেক অনুনয় বিনয় করে মাপ চাইতে থাকে। লাশটি বলে, এই রাস্তার মধ্যে আমি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুই ভুলেও এই রাস্তা দিয়ে আসিসনি। আজ বাধ্য হয়ে তোকে আসতে হলো। বাবুল খুব অনুনয় বিনয় করে বলে, আমাকে মেরে ফেললে আমার পরিবার না খেয়ে মারা যাবে। তখন ওই লাশটি বা ওই লাশরূপী জিনটি বলে, তোকে আমি বাঁচিয়ে রাখবো একটা শর্তে। বাবুল জিজ্ঞেস করে, কি শর্ত? লাশটি বলে, আমার জমানো টাকা তুই আমার পরিবারের কাছে ফেরত দিয়ে দিবি, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো, তোর কোনো ক্ষতি আমি করব না। তখন বাবুল বলে, আমি কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যে আমি তোমার পরিবারের কাছে সব টাকা ফেরত দিয়ে দেব। ওই লাশরূপী জিনটি তখন বলে, ঠিক আছে, চলে যা। বাবুল ভয়ে ভয়ে গাড়িতে চড়ে। বাড়িতে ফিরতে সেদিন তার অনেক রাত হয়ে যায়। বাবুল তার পরিবারের কাছে লাশের বিষয়ে সব খুলে বলে। তখন তার পরিবারও এইসব কথা শুনে খুব ভয় পেয়ে যায়। পরদিন বাবুল তার গাড়িটা বিক্রি করে দেয় এবং সে আরও কিছু টাকা ঋণ করে এবং ওই পরিবারের কাছে সে টাকাগুলো ফেরত দেয়। টাকা ফেরত দিয়ে সে বাড়িতে চলে আসে। কিন্তু এরপরও বাবুলের সাথে ঘটতে থাকে নানা রকম ঘটনা। রাতের বেলা বাবুল ঘরে শুয়ে আছে। তখন তার বউ তাকে ডেকে বলল, দেখো তো দরজার ফাঁকে বাইরে ওটা কি হেঁটে যাচ্ছে। বাবুল দরজার ফাঁকা অংশে চোখ রাখতেই অবাক হয়ে যায়। কি যেন একটা হেঁটে যাচ্ছে। সেটা বাড়ির এক পাশ থেকে আরেক পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। বাবুল খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ার আওয়াজ শুনতে পায়। দুজনেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। তারা সেদিন ভয়ে ঘরের বাইরেও বের হননি। সেই রাতের পর কিছুদিন পরেই হঠাৎই বাবুলের বাড়িতে কিছু কুকুর আসে। কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকে। কুকুরগুলো কেন এমন করছে এইটা দেখার জন্য বাবুল ঘর থেকে বের হয়ে যা দেখে সেইটা দেখে বাবুল খুব ভয় পেয়ে যায়। সে দেখে ওই লাশটি তার নিজের ছেলেকে টেনে টেনে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তখন বাবুল পেছনে পেছনে দৌড়ে যায়। সে লাশরূপী জিনকে বলে, দয়া করো আমার উপর, তুমি কেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছ? আমি তো তোমার সব টাকা তোমার পরিবারকে দিয়েছি, তারপরও কেন তুমি আমার সাথে এমন করছো? ওই জিনটি বলে, তুই আমার সাথে যা করেছিস সেই কৃতকর্মের কথা আমার পরিবারের কাছে বলিসনি, তাই আমি তোর ছেলেকে নিয়ে যাচ্ছি। বাবুল পুনরায় কেঁদে ফেলল। পুনরায় তার কাছে মাপও চাইল। এরপর সে বলে, আমি তোমার পরিবারের কাছে সেটা বলতে যাচ্ছি, তবুও তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তখন বাবুলের কথার আওয়াজে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন এবং তিনিও এই সব দেখতে পান। এই সব দেখে খুব ভয় পেয়ে যান। এরপর ওই লাশরূপী জিনটি বলে, ঠিক আছে, আমি ছেড়ে দেব তোদের ছেলেকে,
তবে তুই আজই আমার পরিবারের কাছে যাবি এবং আমার সাথে যা করেছিস সব কিছুই আমার পরিবারকে বলবি। তাহলে আমি আর তোর কোনো ক্ষতি করব না, কেননা আমার পরিবার এখনো জানে না আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। এই কথা বলে সেখান থেকেই জিনটি অদৃশ্য হয়ে যায়। আর বাবুলের ছেলেটি তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেই রাতেই তার স্ত্রী সহ বাবুল ওই লাশটির পরিবারের কাছে যায় এবং তার কৃতকর্মের সব ঘটনা খুলে বলে। এসব বলার পর বাবুলের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি খুবই মারাত্মক ভয়ের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল বসুমিত্তির নামের একজন হিন্দু লোকের সাথে। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল এই বসুমিত্তিরের গ্রামের এলাকায়। ঘটনার সাথে বসুমিত্তির ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেদিন খুব সকালবেলা বসুমিত্তির বেরিয়ে পড়েন। তিনি চিন্তা করেন আজ একটা বিহিত করতেই হবে, কারণ ইদানিং নতুন একটা সমস্যা শুরু হয়েছে। সেদিন একটা ছাগল নিয়ে গেছে, তার বাকি যে আরেকটা ছাগল আছে হয়তো সেটাও নিয়ে যেতে পারে। তাদের গ্রামে ইদানিং প্রায় সবারই একটা দুটো গরু ছাগল গায়েব হয়ে যাচ্ছে এবং এই কারণে এলাকার সবাই প্রচণ্ড আতঙ্কের ভিতরে বসবাস করছেন। কিন্তু ওখানকার কেউই কিছু করতে পারছিল না। সবাইকে চুপ করে থাকতে দেখে বসুমিত্তির খুবই বিরক্ত হন। তাই সেদিন সে একলা দূর গ্রামে এক তান্ত্রিক বসবাস করে, তার সাক্ষাতের জন্য তিনি একাই রওনা হন। বসুর গ্রামের নাম শশীপাড়া। ওই গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে। ওই গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন বসুমিত্তির ও তার স্ত্রী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। গ্রামের ওই ছোট্ট নদী থেকে মাছ সংগ্রহ করতেন এবং সেই মাছ বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। অনেক কষ্টে এই বসুমিত্তির একটা ছাগল কিনেছিল এবং সেই ছাগলের একটি বাচ্চা হয়েছিল। একদিন ঘুম থেকে উঠে দেখেন ছাগলটা নেই, শুধু ছাগলের রক্তের ছাপ ও হাড়গোড় মাটিতে পড়ে আছে। তিনি ভাবেন এটা কোনো জন্তু জানোয়ার অথবা কোনো রক্তপিপাসু ডাইনির কাজ। তিনি সেদিন ডাইনি বা রক্তপিপাসু যাই বলি তার বিহিত করার জন্য তান্ত্রিকের খোঁজে অন্য একটি গ্রামের দিকে রওনা করেছিলেন। সে যখন তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তান্ত্রিকের দেখা পেয়ে তিনি তাকে সব কিছু খুলে বলেন। ওই তান্ত্রিক তার কথা শুনে তান্ত্রিক বলে, তোমাদের গ্রামে গিয়ে কাজ করতে হবে। এই বলে তান্ত্রিক একটি দিন ধার্য করে দেন। তিনি বলেন, আগামী শনিবারের আগে যেতে পারবো না আমি। এবং ওই তান্ত্রিক বসুমিত্রের সাথে পরামর্শ করে পরের শনিবারের দিন ধার্য করে দেন। বসুমিত্তির বাড়ির পথ ধরেন। তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তিনি তার গ্রামের পথে ঢুকবেন, ঠিক এমন সময় পিছন থেকে হিমশীতল একটা ঠান্ডা কণ্ঠ তাকে ডাক দেয়, বসু একটু দাঁড়া। কিন্তু বসুমিত্তির দাঁড়ায় না, পিছনে ফিরেও সে তাকায় না। সে আরো জোরে হাঁটতে শুরু করে। তার মাথা বেয়ে ঘাম ঝরতে থাকে। আরো দুটো বাড়ির পর বসুমিত্রের বাড়ি।
কোথাও কোনো সারা শব্দ নেই। সে হাঁটতে থাকে। একসময় বাড়ি পৌঁছে যায়। ঘরের দরজায় কড়া নাড়তেই বসু মিত্রের স্ত্রী দরজা খুলে দেন। আর অপেক্ষা না করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় বসু মিত্রের। তার স্ত্রী তার কাছে জানতে চায় যে তান্ত্রিক কবে আসবে। বসু মিত্র সবকিছুই তার স্ত্রীকে জানায়, শুধু পথে তার সাথে ঘটে যাওয়া সেই হিমশীতল কণ্ঠের ভয়ানক ডাকটা সে বলে না। চুপচাপ শুয়ে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি বাইরে হইচই শুনতে পান এবং কি হয়েছে সেটা বাইরে গিয়ে জানতে চান। তার বাড়ির পাশেই একটা মুসলিম পরিবার বসবাস করত। ওই বাড়ির কর্তা রহিম চাচার ছেলে মদা। সে এক প্রকার ভারসাম্যহীন পাগল প্রকৃতির ছিল। হইচইটা এই জন্য হয়েছিল যে মদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের শোরগোল উঠে যায়। বসু কিছুটা বুঝতে পারে এবং তিনি চিন্তা করেন যে হয়তো পশুর বদলে এখন মানুষ নেওয়া শুরু হয়েছে। বসু ভাবতে ভাবতে একসময় ওই রহিম চাচার বারান্দায় এসে বসে পড়ে। বসু কিছুটা আন্দাজ করতে পারে যে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কেউ কেউ বলতে থাকে ভারসাম্যহীন পাগল হয়তো কোথাও চলে গিয়েছে। কিন্তু বারবার বসুর মনে একটাই চিন্তা আসে, ওই ডাইনি বা ওই জন্তু ছাড়া এই কাজ আর কেউ করেনি। দিন গড়িয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়। অবশেষে মদাকে খুঁজে পাওয়া যায় জঙ্গলের পাশে সেই বট গাছের নিচে খণ্ডিত অবস্থায়, যেখানে ওই বসু নিজেই এই ডাইনিকে মুক্তি দিয়েছিল এবং ওই ডাইনি তাকে কথা দিয়েছিল যে সে আর কারো ক্ষতি করবে না। কিন্তু ডাইনি বসুর সাথে দেয়া কথা রাখেনি। সে এখন মানুষ মারা শুরু করেছে। গ্রামবাসী সেই অর্ধেক লাশটিকে নিয়ে আসে। চোখ দুটো খুবলে নিয়ে গেছে, এজন্য নরপিচাসের পৈচাসিক এক রূপ। এমন করে একটি দিন কেটে যায়। রাত হলে গ্রামের কারোই ঘুম আসে না। পুরো গ্রামটা ভয়ে আতঙ্কে থাকে। এর একদিন পরেই ছিল শনিবার। বসুমিত্তির ভাবতে থাকে তার ভুলের কথা। এখন তার নিজেরই এই সমস্যার সমাধান করতে হবে। এইসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কারো চেঁচামেচিতে বসুর ঘুম ভেঙে যায়। আঁতকে ওঠে সে বুঝতে পারে পাশেই হয়তো কারো কিছু হয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ে। তার পাশে আরেকটা বাসায়, সাবুদের বাসায় কি যেন হয়েছে। বসু ছুটে যায় সেদিকে। তখন সাবুর বাবা এগিয়ে এসে তাকে সবকিছু খুলে বলে। সাবু নাকি মধ্যরাতে ঘর থেকে বেরোয়। তারপরেই সাবুর চিৎকার শুনতে পাওয়া যায়। আর অপেক্ষা না করে সাবুকে খুঁজতে শুরু করে সবাই। বসু তার সাথে বেরিয়ে পড়ে। বসুর তখন মনে পড়ে যায় সেই বটগাছের কথা। বসু প্রথমে ওখানেই খুঁজতে চলে যায়। বসুর পিছন পিছন গ্রামবাসীরাও যায়। তারা দেখতে পায় সাবুকে ধরে আছে রক্তাক্ত একটা হাত। বসুর পায়ের আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। বসুকে দেখে ওই ভয়ানক জন্তুটি মুচকি হাসি দেয়। তার রক্তে মাখা দাঁত বেরিয়ে আসে। নিমেষেই সাবুকে নিয়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায় সে। পুরো গ্রামবাসী ব্যাপারটা উপলব্ধি করতে পারেন। তারা ডাইনিটাকে চিনতে পারেন, কেননা বহু বছর আগে এই ডাইনিকেই তারা হত্যা করে এখানে কবর দিয়েছিল। কালো জাদু করত। কালো জাদুর কারণে গ্রামের মানুষকে এক এক করে বলে দিত সে। ডাইনি ফিরে এসেছে তার হত্যার প্রতিশোধ নিতে। সেদিন রাতে গ্রামবাসীরা তাদের যার যার ঘরে ফিরে যায়। বসু ফিরে আসে। পরদিন সকালে বসু আবারও রওনা দেন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এবার বসু একা যায় না, গ্রামের কয়েকজন লোকও বসুর সাথে যায়। তখন ওই তান্ত্রিক তাদের বলে, ওই ডাইনি আমার চেয়ে শক্তিশালী। তাকে শেষ করার জন্য গ্রামের আরেকজনকে বলে দিতে হবে। এই কাজটি খুব কঠিন। তারা এতে রাজি হয়। তান্ত্রিককে নিয়ে তারা গ্রামে প্রবেশ করে। তান্ত্রিক এবার বলে, ডাইনির আরও একটি মানুষ লাগবে।
এতে করে তার 100 পূরণ হবে, ফলে সে আরও শক্তিশালী হবে। আমরা কেউই তখন তার সাথে পেরে উঠব না। আমার একজন মানুষ চাই যার মাধ্যমে ওর ক্ষমতা শেষ করে দিব, তবে সে মানুষটির বলি হয়ে যাবে। তান্ত্রিকের এই প্রস্তাব ওই গ্রামের সকল মানুষ অস্বীকার করে, কিন্তু বসু রাজি হয়। কেননা বসু জানে তার কারণেই এইসব ঘটছে। এখন তাকেই এটা বন্ধ করতে হবে। বসু জঙ্গলের ধারে সেই বটগাছটিকে দেখিয়ে দেয় যেখানে সে ওই ডাইনিকে মুক্ত করেছিল। তান্ত্রিক জঙ্গলের শেষ সীমানায় ও বটগাছের চারদিকে মন্ত্রসহ ব্রেক মেরে দেন এবং সন্ধ্যার জন্য অপেক্ষা করতে থাকেন, কেননা মূল কাজটি সন্ধ্যার পরেই করতে হয়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে। তান্ত্রিক বসুর গায়ে মন্ত্র দিয়ে ফু দেয়। শেষের দিকে বসু মিত্তিরকে ওই বটগাছের নিচে পাঠিয়ে দেয়া হয়। বসু বিন্দুমাত্র ভয় পায় না, সে সেখানে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে বসু ও ডাইনি মুখোমুখি হয়। ডাইনি বসুর কানের কাছে ফিস ফিস করে বলে, তুই একদিন আমাকে মুক্তি দিয়েছিলি, তোর কি মনে হয় আমি তোকে মারবো না? ডাইনি বলে, একদিন তুই আমাকে মুক্তি দিয়েছিলি, তোর মতো ভালো মানুষ হয় না। আজ গ্রামবাসীদের বাঁচানোর জন্য তুই এসেছিস, আমি তোকে মারতে পারবো না, আজ তুই আমাকে শেষ কর। বলেই কিছু একটা এগিয়ে দেয় আর তান্ত্রিকের দেওয়া পেরেকগুলো উঠিয়ে নিতে বলে। বসু সেটা উঠিয়ে নেয়। বসু ও ডাইনি মুখোমুখি। এবার ডাইনি কিছুই করে না, চেয়ে থাকে বসুর দিকে। বসু আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ডাইনিকে শেষ করে দেয়। ডাইনির চিৎকার গ্রাম ছেড়ে দূর দূরান্তে পৌঁছে যায়। সবাই এটা শুনতে পায়। সবাই দেখে একটি কালো ছায়া গ্রাম থেকে দূরে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচে গ্রামবাসী। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এটুকুই। ঘটনাটি ঘটেছিল কলকাতার কোনো একটি গ্রামে। ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ঘটনার কিছু কিছু অংশ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আপনাদেরও তেমনটাই মনে হতে পারে। তবে যাই হোক, অলৌকিক ঘটনা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সেটা নিজের সাথে না ঘটে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডের এই 3টি ঘটনা খুব কষ্ট করে সংগ্রহ করা। যদি আপনাদের ঘটনাগুলো সামান্যতম ভালো লাগে, আমারও খুবই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা বা না লাগা এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বা আপনাদের যদি কারো পছন্দের কোনো ঘটনা থাকে, সেই সম্পর্কেও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মূল্যায়ন করতে। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।